শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বিবিএ অনার্স প্রথম বর্ষের মাইক্রো ইকোনমিক্সের অ্যানালাইসিস অফ কস্টে তোমাদের সাথে আলোচনা করব। আজকে পুরোটা সময় জুড়ে আমি দেবনাথ সূত্রধর তোমাদের সাথে যুক্ত থাকবো। আশা করি তোমরাও যুক্ত থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার তোমাদের জন্য অনলাইন শিক্ষা কার্যক্রম ব্যবস্থা চালু করেছে। তারই অংশ হিসেবে পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত এই অনলাইন ক্লাস যথারীতি চলে আসছে তোমাদের সাথে। এই আমাদের আজকের আলোচনার শুরুতেই তোমাদেরকে বলবো যে গত ক্লাসে তোমরা যারা যুক্ত ছিলে বা তার আগের ক্লাসও তোমরা যারা যুক্ত ছিলে, আমরা এই অ্যানালাইসিস অফ কস্টের উপরে আলোচনা করছি। সুতরাং তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব প্রান্তিক ব্যয় ও দাম স্তরের মধ্যে সম্পর্ক। তোমরা শিরোনামটি দেখতে পাচ্ছ, আমার পিছনে বোর্ডে লেখা আছে যে প্রান্তিক ব্যয় এবং দাম স্তর, এই দুটি বিষয়ের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসে চলে যাই। প্রান্তিক ব্যয় কি? ইতিমধ্যেই তোমরা জেনেছ যে প্রান্তিক ব্যয় হচ্ছে কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করতে যে খরচ করতে হয় বা যে খরচ হয় সেটি হচ্ছে প্রান্তিক ব্যয়। এখন এই প্রান্তিক ব্যয় কিভাবে দ্রব্যের দাম স্তরের সাথে সম্পর্কযুক্ত সেই বিষয়টি দেখার আমরা দেখব যে একটি দ্রব্যের দাম নির্ধারণে প্রান্তিক ব্যয়টি কিভাবে ভূমিকা রাখে বা তার কি অবদান, সেই বিষয়টি আমরা তোমাদের সাথে আলোচনা করব। কোনো ফার্মের অতিরিক্ত এক একক পণ্য উৎপাদনের জন্য যে ব্যয় হয় তাকে বলা হয় প্রান্তিক ব্যয়। অর্থাৎ সর্বশেষ একক উৎপাদনের জন্য যে ব্যয় হয় তাকে বলা হয় প্রান্তিক ব্যয়। প্রান্তিক খরচের দ্বারা বাজারের পণ্যের সামগ্রীর দাম স্তর প্রভাবিত। যে কথাটি আমরা ইতিপূর্বে বলেছি যে প্রান্তিক খরচ দ্বারাই বাজারে একটি পণ্যের দাম স্তর ত্বরান্বিত হয় বা প্রভাবিত হয়। যদি পণ্যের প্রান্তিক ব্যয় বেশি হয় তবে দাম স্তরও বেশি হয়। যেমন একটি পণ্য উৎপাদন করতে যদি খরচ বেশি পড়ে তাহলে সেই পণ্যটির দাম বা মূল্য বেশি পড়বে। আবার প্রান্তিক ব্যয় কম হলে দাম স্তরও কম হয়। একটি দ্রব্য উৎপাদন করতে যদি খরচ কম হয়, উৎপাদনকারীর যদি খরচ কম হয়, তাহলে সেই পণ্যটির বা সেই দ্রব্যটির দামও কম নির্ধারিত হবে। কারণ একটি উৎপাদন প্রতিষ্ঠান পণ্যের দাম নির্ধারণের সময় প্রান্তিক খরচের বিষয়টি মাথায় রাখে এবং প্রান্তিক খরচের উপর ভিত্তি করে সে পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে। তবে বাজার ভেদে প্রান্তিক ব্যয় ও দাম স্তরের সম্পর্ক ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন বাজার ভেদে এখানে কথাটি এজন্য উল্লেখ করা হয়েছে যে আমাদের অর্থনীতিতে বিভিন্ন ধরনের বাজার রয়েছে। আমাদের একচেটিয়া বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সুতরাং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান চাইলেও প্রান্তিক খরচের চেয়ে বেশি দাম ধার্য করতে পারে না। কি বলছে যে
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অর্থাৎ পারফেক্ট কম্পিটিশন মার্কেটে ইচ্ছে করলে একজন উৎপাদনকারী বা একজন উদ্যোক্তা বা একটা প্রতিষ্ঠান, উৎপাদন প্রতিষ্ঠান চাইলেই প্রান্তিক খরচের চেয়ে বেশি দাম নির্ধারণ করতে পারে না। আবার প্রান্তিক খরচের চেয়ে কম দাম ধার্য করলেও দীর্ঘদিন বাজারে টিকে থাকতে পারে না। তাই তাকে সর্বদাই একজন উৎপাদনকারীকে এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একজন উৎপাদন প্রতিষ্ঠানকে সর্বদাই কি করতে হয়? এই প্রান্তিক খরচের সমান দাম ধার্য করতে হয়। কারণ কি বলছে? যে যদি সে প্রান্তিক খরচের চেয়ে কম দাম নির্ধারণ করে তাহলে সে বাজারে টিকে থাকতে পারবে না। আবার সে চাইলেই প্রান্তিক খরচের চেয়ে বেশি দাম নির্ধারণ করতে পারে না। তাই তাকে সর্বদাই এই প্রান্তিক খরচের বিষয়টি মাথায় রাখতে হয় এবং প্রান্তিক খরচের সমান দাম তাকে দাম নির্ধারণ করতে হয় বা ধার্য করতে হয়। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়? সর্বদাই P = MC হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে P = MC সর্বদা। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়? যে P = MC সর্বদাই কি হবে? P = MC হয়। অর্থাৎ পারফেক্ট কম্পিটিশন মার্কেটে অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম ও প্রান্তিক ব্যয় একই কথা, কিন্তু একচেটিয়া বাজারে আবার বিষয়টি ভিন্ন। কেননা একচেটিয়া বাজারে যেহেতু ফার্ম একচেটিয়া ক্ষমতা ভোগ করে এবং দাম ও যোগানের উপর নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা ফার্মের হাতে থাকে, তাই সে অতিরিক্ত মুনাফার লাভের আশায় বা অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য উৎপাদন পরিচালনা করে। অর্থাৎ একচেটিয়া বাজারে সর্বদা P > MC হবে। একচেটিয়া বাজারে সর্বদা এই P > MC হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দুটি বিষয় লক্ষ্য করতে পারি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সর্বদাই P = MC হয়। কেননা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম বা একটি উৎপাদন প্রতিষ্ঠান চাইলেই প্রান্তিক খরচের চেয়ে বেশি দাম নির্ধারণ করতে পারে না। আবার প্রান্তিক খরচের চেয়ে কম দামও নির্ধারণ করতে পারে না। যদি সে প্রান্তিক খরচের চেয়ে কম দাম নির্ধারণ করে তাহলে সে বাজারে বেশি দিন টিকে থাকতে পারবে না। সুতরাং তাকে বাধ্য হয়েই এই প্রান্তিক খরচের বিষয়টি সবসময় মাথায় রাখতে হয় এবং এই প্রান্তিক খরচের সমান তাকে পণ্যের দাম নির্ধারণ করতে হয়। সেহেতু বলছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সর্বদাই প্রান্তিক খরচের সমান পণ্যের দাম হয়, অর্থাৎ P = MC হবে। অর্থাৎ কোনো পণ্যের দাম তার প্রান্তিক খরচের সমান হবে। অর্থাৎ একটি পণ্য উৎপাদন করতে যে খরচ হয়, যে প্রান্তিক খরচটি যে পড়ে, অতিরিক্ত এক একক পণ্য উৎপাদন করতে যে প্রান্তিক খরচটি হয়, সেই খরচটির সমান দাম নির্ধারণ করবে কে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অন্যদিকে একচেটিয়া বাজারের কথা বলছে যে একচেটিয়া বাজার যেহেতু একচেটিয়া ক্ষমতা তার উপরে, বাজারের এবং দামের উপরে, পণ্যের যোগানের উপরে তার পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা তার উপরে থাকে বিদায় সে সবসময় চায় অতিরিক্ত মুনাফা অর্জন করার জন্য। আর সেজন্যই সে এই একচেটিয়া বাজারে কি হয়? যে দাম সবসময় এমসির চেয়ে বেশি থাকে, অর্থাৎ P > MC হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দুটি বিষয় লক্ষ্য করি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে P = MC হয়, অন্যদিকে একচেটিয়া বাজারে সর্বদাই P > MC হয়। একজন একচেটিয়া কারবারি
এমনভাবে দ্রব্যের উৎপাদন পরিচালনা করবে যেন প্রান্তিক ব্যয় সর্বনিম্ন হয় এবং প্রান্তিক ব্যয়ের চাইতে বাজার দাম যথাসম্ভব বেশি হয়, তাহলে তার পক্ষে সর্বোচ্চ মুনাফা অর্জন সম্ভব হবে, অন্যথায় নয়। কি বলছে? যে একজন একচেটিয়া কারবারি সবসময় চাইবে কি, যে তার যে প্রান্তিক খরচ, এই প্রান্তিক খরচটি সর্বনিম্ন করার জন্য। আর এই সর্বনিম্ন করার উদ্দেশ্য হলো যে প্রান্তিক ব্যয়ের চাইতে বাজার দাম সবসময় সে বেশি ধরবে, অর্থাৎ যথাসম্ভব বেশি হয়, তাহলে তার পক্ষে কি হবে, সর্বোচ্চ মুনাফা অর্জন করা সম্ভব হবে, অন্যথায় নয়। সেজন্যই একচেটিয়া বাজারে P is greater than MC হয়। আমরা এখান থেকে বলতে পারি বা বুঝতে পারি যে পূর্ণ প্রতিযোগিতা কিংবা একচেটিয়া সকল ফার্মের ক্ষেত্রেই মূল্য নির্ধারণে এই প্রান্তিক ব্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ এই এমসি ইজ ইম্পর্টেন্ট থিং ফর বোথ অফ দেম, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একচেটিয়া বাজার, এই উভয় বাজারের জন্যই এই এমসি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিসের জন্য? পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে এমসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটি একচেটিয়া বাজারে হোক এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারেই হোক। অর্থাৎ দাম স্তরের সাথে এই প্রান্তিক খরচের যে নিবিড় সম্পর্ক, সেই সম্পর্ককে আমরা একটি সমীকরণের সাহায্যে এখন আমরা দেখানোর চেষ্টা করব। P is equal to function of MC. সুতরাং dP by dMC is equal to function prime MC greater than 0, P হচ্ছে বাজার দাম, MC হচ্ছে প্রান্তিক ব্যয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটি কাল্পনিক একটি সমীকরণ নিয়েছি যেখানে বলছে যে P is a function of MC, অর্থাৎ এখানে আমরা ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করেছি যে dP by dMC is equal to function of MC is greater than 0। এখানে P হচ্ছে বাজার দাম এবং MC হচ্ছে প্রান্তিক ব্যয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলতেছি যে প্রান্তিক ব্যয় ও দাম স্তরের মধ্যে সম্পর্ক, অর্থাৎ মার্জিনাল কস্ট কিভাবে একটি পণ্যের দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা প্রান্তিক ব্যয়ে মধ্য ধরে কিভাবে নির্ধারিত হয় একটি পণ্যের দাম, সেটি যদি বলি আমরা, কারণ যে একটি দ্রব্যের দাম কিভাবে নির্ধারিত হবে, সেই দ্রব্যটির প্রান্তিক ব্যয়ের উপরে নির্ভর করবে সেই দ্রব্যটির দাম কি হবে বা কি পরিমাণ হবে বা কত হবে, সেটি একচেটিয়া বাজার হোক কিংবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে হোক। এখানে দুটি বাজারে সম্পর্কে আমরা ধারণা দিয়েছি তোমাদেরকে, যে একচেটিয়া বাজারের লক্ষ্য কি থাকে এবং একচেটিয়া কারবারির হাতে কি কি ক্ষমতা তাদের হাতে থাকে। অন্যদিকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা বলেছি যে বাজার চাইলেই একটি পণ্যের দাম প্রান্তিক ব্যয়ের চেয়ে বেশি নির্ধারণ করতে পারে না, আবার কমও নির্ধারণ করতে পারে না। দেখা যাচ্ছে যদি কম নির্ধারণ করে তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম যদি পণ্যের দাম তার এমসির চেয়ে অর্থাৎ প্রান্তিক ব্যয়ের চেয়ে কম নির্ধারণ করে, তাহলে সে বেশি দিন বাজারে টিকে থাকতে পারে না। সুতরাং বাধ্য হয়েই তাকে এমসি দিকে খেয়াল রাখতে হয় এবং এমসির পরিমাণই, এমসি যে পরিমাণ হবে সেই পরিমাণে তাকে পণ্যের দামটি নির্ধারণ করতে হয়। অন্যদিকে বলছি যে একচেটিয়া কারবারের লক্ষ্য কি থাকে, সবসময় মুনাফা সর্বোচ্চ করার লক্ষ্য থাকে এবং একচেটিয়া কারবারি সবসময় পণ্যের দাম এবং বাজারে পণ্যের যোগানের উপরে সম্পূর্ণ এবং একক আধিপত্য বিস্তারের চেষ্টা করে এবং একক নিয়ন্ত্রণ ক্ষমতা সে রাখে। সেজন্য সে সবসময় চেষ্টা করে
যে একটি পণ্যের উৎপাদনের ক্ষেত্রে যেন তার প্রান্তিক ব্যয় সর্বনিম্ন সে করতে চায়। যদি সে পণ্যের প্রান্তিক ব্যয় সর্বনিম্ন করতে পারে, তাহলেই সে প্রান্তিক ব্যয়ের চেয়ে অতিরিক্ত দাম সে নির্ধারণ করতে পারবে, অর্থাৎ প্রান্তিক ব্যয়ের চেয়ে বেশি দাম নির্ধারণ করতে পারবে এবং সে বেশি মুনাফা অর্জন করতে পারবে। অন্যথায় তার পক্ষে মুনাফা অর্জন সম্ভব নয়। সেজন্য একচেটিয়া কারবারিকেও এই প্রান্তিক খরচের দিকে লক্ষ্য রাখতে হয় এবং এই প্রান্তিক খরচের উপরে ভিত্তি করেই সেই পণ্যটির দাম নির্ধারণ করে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে একচেটিয়া এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যে বাজারই হোক না কেন, পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে এই প্রান্তিক ব্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা প্রান্তিক ব্যয় বলে দেয় একটি পণ্যের দাম কত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আলোচনা করব স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়। আমরা স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইতিপূর্বেই তোমাদেরকে চিত্র অঙ্কন করে দেখিয়েছি। কিভাবে আমরা স্বল্পকালীন এই গড় ব্যয় রেখাটা পাবো, অর্থাৎ এসএসসি কিভাবে আমরা পাবো, সেই এসএসসিটি আমরা এএফসি এবং এবিসির সমন্বয়ে যে পাই সেটাও তোমাদেরকে দেখাইছি। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়, অর্থাৎ ইংরেজি ইউ আকৃতির হয়, সেই বিষয়টি ব্যাখ্যা করব। যেমন স্বল্পকালে মোট উৎপাদন ব্যয় অর্থাৎ এসটিসি, শর্ট রান টোটাল কস্ট কে উৎপাদনের পরিমাণ অর্থাৎ কিউ দ্বারা যখন আমরা ভাগ করি, ভাগ করলে পাওয়া যায় তাকে বলি স্বল্পকালীন গড় ব্যয় রেখা অর্থাৎ এসএসি। আমরা এসটিসি কে যখন আমরা কিউ দ্বারা ভাগ করব তখন আমরা পাবো এসএসি। স্বল্পকালীন মোট ব্যয়কে যখন আমরা মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করব তখন আমরা পাবো স্বল্পকালীন গড় ব্যয়। এই স্বল্পকালীন গড় ব্যয় অর্থাৎ এসএসসি যখন আমরা পাবো তখন বলবো যে উৎপাদন বৃদ্ধি প্রথম দিকে এসএসসি হ্রাস পায়, অর্থাৎ গড় ব্যয় হ্রাস পাবে, তখন এসএসসি নিম্নগামী হয়। উৎপাদনের একটি নির্দিষ্ট পর্যায়ে এসএসসি কি হবে, সর্বনিম্ন হয়, তখন এসএসসি রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। এই ভূমি অক্ষের সমান্তরাল হয় বলছে এক সময়। উক্ত অবস্থার পর যখন উৎপাদন আরো বাড়তে থাকে বা উৎপাদন আরো বাড়াতে থাকলে এসএসসি বৃদ্ধি পেতে থাকে, তখন এসএসসি রেখা ঊর্ধ্বগামী হয়। এই প্রক্রিয়ায় এসএসসি রেখা চূড়ান্তভাবে ইংরেজি অক্ষর ইউ এর মতো হয়, যাকে আবার অশ্বক্ষুরের বিপরীত রূপের সাথেও তুলনা করা হয়। এসএসসি এর ইউ আকৃতি হবার পিছনে তিনটি কারণ অর্থাৎ থ্রি ডিটারমিনেশন কাজ করে। তিনটি কারণ কি? এক হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বৃদ্ধির প্রভাব। কি বলছে? এক হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বৃদ্ধির প্রভাব, পরিবর্তনীয় উপকরণ অনুপাত বৃদ্ধির প্রভাব। দুই হচ্ছে অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধা অসুবিধার প্রভাব।
3 হচ্ছে এএফসি এবং এবিসি এর প্রভাব। শিক্ষার্থী বন্ধুরা, যে এই যে স্বল্পকালীন গর্ভের রেখা ইংরেজি ইউ আকৃতির হয়, এটির জন্য বলা হয়েছে যে থ্রি ডিটারমিনেশন এখানে কাজ করে। প্রথমত বলা হয়েছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির প্রভাবটি কাজ করে। তারপরে বলা হয়েছে অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধা অসুবিধার প্রভাব, এই বিষয়টিও কাজ করে। সর্বশেষ যে বিষয়টি বলছে যে এএফসি অর্থাৎ গড় স্থির খরচ এবং এবিসি অর্থাৎ গড় পরিবর্তনশীল খরচ, এর প্রভাবও এখানে কাজ করে। তবে উক্ত এই তিনটি কারণের মধ্যে সর্বশেষ অর্থাৎ 3 নম্বর যে কারণটি এএফসি এবং এবিসির প্রভাবী, এই এএফসি এবং এবিসির প্রভাবী এসএসসি রেখাটি ইংরেজি ইউ আকৃতির হয়ে থাকে, বা এই ইউ আকৃতির জন্য এই সর্বশেষ যে এএফসি এবং এবিসির প্রভাবটি দায়ী, অর্থাৎ বেশি দায়ী বলা হয়েছে এখানে, যে বেশি দায়ী। কারণ উৎপাদনের শুরুর দিকে উৎপাদন বাড়াতে থাকলে গড় স্থির ব্যয় এএফসি খুব দ্রুত কমতে থাকে বা হ্রাস পেতে থাকে। এই অবস্থায় গড় পরিবর্তনীয় ব্যয় এবিসিও কমতে থাকে। তাই এএফসি এবং এবিসি এর হ্রাসমান কারণে এসএসসি রেখাও হ্রাস পায়। তবে এএফসি হ্রাস পায় খুব ধীর গতিতে। দুঃখিত, আমরা এখানে বলতেছি যে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কি বলছে যে এবিসি এবং এএফসি উভয় হ্রাস পায়। আর এই এএফসি এবং এবিসি উভয় যেহেতু হ্রাস পায়, এই হ্রাসের সুবাদে অর্থাৎ হ্রাসমানের কারণেই এসএসসিও হ্রাস পায়, অর্থাৎ স্বল্পকালে গড় খরচ রেখাও হ্রাস পায় এবং এসএসসি নিম্নগামী হয়। এই এসএসসি এর সর্বনিম্ন বিন্দুর পরে উৎপাদন যখন বাড়তে থাকে বা উৎপাদন বাড়ালে কি হয় যে গড় স্থির খরচ এবং গড় পরিবর্তনশীল খরচ, এই যে গড় স্থির খরচ এএফসি এটি হ্রাস পায়। তবে এএফসি হ্রাস পায় খুব ধীর গতিতে। এই অবস্থায় গড় পরিবর্তনীয় ব্যয় এই এবিসি যখন বাড়তে থাকে তখন কি হয়, খুবই দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে। আমরা এখানে দেখতে পাই যে উৎপাদনের একটি নির্দিষ্ট পর্যায়ের পর অর্থাৎ এসএসসি সর্বনিম্ন বিন্দুর পরে যখনই বাড়তে থাকে, কেন বাড়তে থাকে? কারণ উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এএফসি হ্রাস পায় খুব ধীর গতিতে। প্রথম অবস্থায় খুব দ্রুত হ্রাস পাইছে, কিন্তু এই বিন্দুর পরে ধীর গতিতে হ্রাস পায়। অন্যদিকে এই এবিসি খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ খুব দ্রুত উপরের দিকে উঠতে থাকে। এই যে দুটির ভিতরে একটি পার্থক্য, অর্থাৎ এএফসি খুব ধীর গতিতে হ্রাস পায় এবং এবিসি খুব দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ এএফসির কমার গতির চেয়ে এবিসির বৃদ্ধির গতি বেশি। ফলে কি হয় যে এসএসসি বৃদ্ধি পেতে থাকে এবং এসএসসি তখন ঊর্ধ্বগামী হয়। এভাবে স্বল্পকালীন গড় ব্যয় রেখার ইংরেজি ইউ আকৃতি হয় বা ইউ এর মতো হয়। আমরা এই চিত্রের মাধ্যমে এই দেখানোর চেষ্টা করেছি কিভাবে এসএসসি রেখাটি ইংরেজি অনেকটা ইউ আকৃতির মতো হয়। চিত্রে আমরা ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ ধরেছি, লম্ব অক্ষে আমরা খরচ ধরেছি এবং এই যে লম্ব অক্ষে খরচ ধরার পরে আমরা ভূমি অক্ষে বলেছি যে উৎপাদনের পরিমাণ। এখানে আমরা এএফসি এবং এবিসি যথাক্রমে গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয় আমরা দেখানোর চেষ্টা করেছি এবং এসএসসি রেখা হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয় রেখা। চিত্র অনুসারে আমরা দেখি যে উৎপাদনের প্রথম দিকে উৎপাদন বাড়ালে গড় স্থির ব্যয় খুব দ্রুত হ্রাস পায়, নিচের দিকে নামে এবং এবিসি রেখাও নিম্নগামী হয়। এর প্রভাবে এসএসসি রেখাও
নিম্নগামী হয় বা কমতে থাকে। উৎপাদন যখন এই কিউ ডট বিন্দু, তখন এবিসি রেখা এই এএফসি রেখাকে ছেদ করে উপরের দিকে উঠে। উক্ত উৎপাদন স্তরে এসএসসি কি হয়? এই সর্বনিম্ন হয়। এই স্তরে এসএসসি সর্বনিম্ন। এই বিন্দুর পরে যখনই এই কিউ ডট উৎপাদন স্তরের পর উৎপাদন আরো বাড়াতে থাকলে এএফসি ধীর গতিতে হ্রাস পায়, কিন্তু এবিসি খুব দ্রুত ঊর্ধ্বগামী হতে থাকে বা দ্রুত বাড়তে থাকে। এবিসি বাড়তে থাকে, এএফসি হ্রাস পেতে থাকে। এএফসি হ্রাস পাওয়ার যে গতির চেয়ে এবিসি বৃদ্ধি পাওয়ার গতি বেশি, তাই এসএসসি রেখাও ঊর্ধ্বগামী হয়। এভাবে এএফসি এবং এবিসির প্রভাবেই এসএসসি রেখাটি চূড়ান্তভাবে ইংরেজি ইউ আকৃতির হয়। তাই এসএসসি রেখাকে আবার অশ্বক্ষুরের উল্টো রূপও বলা হয়, রিভার্স অফ হর্স শু বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করলাম যে স্বল্পকালীন গর্ভের রেখা ইউ আকৃতির কেন হয়, তারও পূর্বে আমরা উপস্থাপন করেছি যে প্রান্তিক ব্যয় এবং দামের মধ্যে যে একটি সম্পর্ক রয়েছে, কিভাবে প্রান্তিক ব্যয় দ্বারা একটি পণ্যের দাম নির্ধারণ হয়। সেটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কিংবা একচেটিয়া বাজার, যে কোনো বাজারই হতে পারে, যে একটি পণ্যের দাম নির্ধারণে প্রান্তিক খরচটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলা যায় যে প্রান্তিক খরচ দ্বারাই একটি পণ্যের দাম নির্ধারিত হয়। পরবর্তীতে আমরা বলেছি যে স্বল্পকালীন গর্ভের রেখাটি ইংরেজি ইউ আকৃতির হয়, অর্থাৎ বলা হয়েছে যে অশ্বক্ষুরের উল্টো পথ বলা হয় বা রিভার্স অফ হর্স শু, বলছে রিভার্স অফ হর্স শু। কিভাবে হয়, কেন হয়, সে বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। সেখানে উল্লেখ্য যে তিনটি প্রভাব কাজ করে। একটি হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বৃদ্ধির প্রভাব, দ্বিতীয়টি হচ্ছে অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধা অসুবিধার প্রভাব, এবং তৃতীয়টি হচ্ছে এফসি এবং এবিসি এর প্রভাব। বলা হয়েছে যে সর্বশেষ যে প্রভাবটি অর্থাৎ এএফসি এবং এবিসির প্রভাবই বেশি দায়ী এই এসএসসি রেখাটি ইউ আকৃতির হওয়ার জন্য, ইংরেজি ইউ আকৃতির হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে এই সর্বশেষ যে প্রভাব অর্থাৎ গড় স্থির খরচ এবং গড় পরিবর্তনশীল খরচ। এই দুটি বিষয়ই বেশি প্রভাব বিস্তার করে বা বেশি দায়ী ইংরেজি এসএসসি রেখাটি ইংরেজি ইউ আকৃতির হওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের আলোচনায় তোমাদের সাথে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথম দিকে আলোচনা করেছিলাম যে প্রান্তিক ব্যয় ও দ্রব্যের দামের মধ্যে সম্পর্ক, এবং সবশেষে যে বিষয়টি আলোচনা করেছি সেটি হচ্ছে স্বল্পকালীন গর্ভের রেখা ইউ আকৃতির কেন হয়, সেই ব্যাখ্যাটি তোমাদের সামনে উপস্থাপন করব, এবং প্রান্তিক ব্যয় দ্রব্যের দামের মধ্যে সম্পর্ক। আশা করি তোমাদের কাছে বিষয় দুটি পরিষ্কার হয়েছে। তারপর আমি আবার বলছি যে প্রান্তিক ব্যয় হচ্ছে কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করার জন্য যে অতিরিক্ত খরচ বা ব্যয় হয় সেটা হচ্ছে প্রান্তিক খরচ, প্রান্তিক ব্যয়। সুতরাং একটি পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ একটি পণ্যের প্রান্তিক ব্যয় বলে দেয় বা প্রান্তিক ব্যয় থেকেই ওই পণ্যটির দাম নির্ধারিত হয়। সেটি যে কোনো বাজারে হতে পারে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হতে পারে কিংবা একচেটিয়া বাজার হতে পারে। তারপরে আমরা বলছি যে স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতির কেন। স্বল্পকালীন গড় ব্যয় রেখা আমরা জানি যে এএফসি এবং এবিসি, এভারেজ ফিক্সড কস্ট এবং এভারেজ ভেরিয়েবল কস্ট, এই দুটির সমন্বয়ে আমরা এসএসসি রেখাটি পাই, অর্থাৎ শর্ট টার্ম এভারেজ কস্ট যে কার্ভটি সেটি আমরা পেয়ে থাকি। সেখানে বলছে যে এই যে এসএসসি রেখাটি ইউ আকৃতির হয়, ইংরেজি ইউ আকৃতির হয় বা অশ্বক্ষুরের উল্টো রূপ হয়, সেটি কেন হয়?
এই যে প্রথম দিকে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এএফসি এবং এবিসি উভয়ই হ্রাস পায়, তবে এএফসি খুব দ্রুত হ্রাস পায় এবং একটি নির্দিষ্ট বিন্দুর পরে যেই বিন্দুতে এবিসি রেখা এএফসি রেখাকে ছেদ করে উপরের দিকে ওঠে সেই বিন্দুতে কি হয়, এসএসসি অর্থাৎ শর্ট রান এভারেজ কস্ট সর্বনিম্ন হয়। সেই বিন্দুর পরে যখন উৎপাদন আরো বাড়তে থাকে বা উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে তখন কি হয় যে এএফসি খুব ধীর গতিতে হ্রাস পায়, তার উল্টো দিকে এবিসি খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ এএফসির হ্রাস পাওয়ার গতি চেয়ে এবিসির বৃদ্ধি পাওয়ার গতি বেশি হওয়ায় এই এসএসসি রেখাটি ইউ আকৃতির হয়ে যায়, অর্থাৎ দেখতে অনেকটা ইংরেজি ইউ আকৃতির মতো, অর্থাৎ অশ্বক্ষুরের উল্টো রূপ বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাস থেকে তোমাদের এই দুটি বিষয়ের উপরে ধারণা পরিষ্কার হবে। তোমরা বাসায় এগুলো অনুশীলন করবে এবং অনুশীলন করার পরে আমার বিশ্বাস যে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের ধারণা আরো পরিষ্কার হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানেই আলোচনা শেষ করব। আবারও তোমাদেরকে ধন্যবাদ এবং স্বাগত জানাবো এই পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের যুক্ত থাকার জন্য। আমরা সবসময় চেষ্টা করি তোমাদেরকে সর্বোচ্চ পাঠদান দেওয়ার জন্য এবং তোমাদেরকে সবসময় আমাদের সাথে যুক্ত রাখার জন্য আমরা চেষ্টা করি। এই করোনাকালীন সময়ে সারা বিশ্বব্যাপী যখন একটি দুঃসময় চলতেছে, তখন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ 7 মাস যাবৎ বন্ধ রয়েছে। সুতরাং আমরা চেষ্টা করতেছি বাংলাদেশ সরকারের একটি ভালো উদ্যোগ যে এরকম অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তোমাদের যে ক্ষতি হচ্ছে সে ক্ষতিটা কিছুটা হলেও পোষানোর জন্য বা কিছুটা হলেও পূরণের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের চেষ্টা তখনই সার্থক হবে যখন তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে এবং এই ক্লাসগুলো যখন তোমরা নিয়মিত দেখবে এবং এই ক্লাসগুলোর সাথে যখন তোমরা যুক্ত থাকবে তখনই তোমরা এর সুফল পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো। অবশ্যই বাড়ির বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।